বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কাটছে না। কর্দমাক্ত বাড়িঘর গোছাতেই ব্যস্ত সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চলের মানুষ। অর্থ সংকটে ঘুরে দাঁড়াতে পারছেন না রিমাল তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মোংলার চিংড়ি চাষিরা। কোনো সরকারি সহায়তার আহ্বান নাগরিক সমাজের। বিএনপির ঢাকা মহানগর কমিটি ঘোষণা, যে কোনো সময় ত্যাগী, নির্যাতিত ও সাহসীদের মূল্যায়নের ঘোষণা রিজভির সফল বাস্তবায়ন চায় তৃণমূল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। সিলেট সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। গত 4 দিনে পানিতে ডুবে 7 জনের মৃত্যু হয়েছে। এরা সবাই শিশু কিশোর। আশ্রয়কেন্দ্র ছেড়ে অনেকে বাড়িঘরে ফিরতে শুরু করলেও পানি পুরোপুরি না নামায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নতুন করে পাহাড়ি ঢল ও বৃষ্টি না হলে সুনামগঞ্জে নিম্নাঞ্চলে পানি নামতে আরও কয়েকদিন লাগবে। বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষী দুলাল হোসেন সহ 3 জন সাময়িক বরখাস্ত। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও 2 জনকে শোকজ করা হয়েছে। বরখাস্ত অন্য 2 জন হলেন হাবিলদার আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলাম। বুধবার অতিরিক্ত আইজিপি প্রিজন কর্নেল শেখ সুজাউর রহমান কারাগার পরিদর্শনে এসে এ সিদ্ধান্ত নেন। মঙ্গলবার রাতে ফিল্মি কায়দায় কারাগারে ছাদ ফুটো করে পালিয়ে যায় 4 ফাঁসির আসামি, যদিও কয়েক ঘন্টার মধ্যেই তাদের আটক করা হয়। রিমাল তাণ্ডবের মাস পেরিয়ে গেলেও মাছ চাষে ফিরতে পারেনি মোংলার চিংড়ি চাষিরা। উল্টো আর্থিক সংকটে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন তারা। এ দুর্যোগে কোনো সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভও জানান তারা। নাগরিক সমাজের নেতারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে মোংলা উপকূলে দুর্ভিক্ষ আসন্ন। মোংলা প্রতিনিধি সবুজ হাওলাদারের তথ্য আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গেল 25 ও 26 মে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলা। প্রবল বৃষ্টি আর 7 থেকে 8 ফুট উচ্চতায় অস্বাভাবিক জলোচ্ছ্বাসে তলিয়ে যায় উপজেলার 5000 চিংড়ি ঘের। ঘূর্ণিঝড়ের 36 ঘন্টা পর পানি নামলেও মাছ ভেসে যাওয়ায় সর্বশান্ত হয়ে পড়েন চাষিরা। এতে প্রায় 16.5 কোটি টাকার ক্ষতির মুখে পড়েন তারা। দীর্ঘ 1 মাসেও এ ক্ষতি কাটিয়ে মাছ চাষে ফিরতে পারেননি চিংড়ি চাষিরা। এখনো কোনো রকম সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান তারা। ঘূর্ণিঝড় রিমালে আমরা চিংড়ি চাষিরা সর্বশান্ত হয়ে গেছি। দিনা করে বেড়ি ঠিক করেছি, এখন টাকা জোগাড় করতে পারলি গেরে কোনা সর। ঘূর্ণিঝড় 1 মাস হয়ে গেছে, এখনো আমরা কোনো সহযোগিতা, সরকারের কোনো সহযোগিতা এখনো পাই নাই। তবে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। এখন কোনো সহায়তা আসলে আমরা পরবর্তী স্টেপে যাব। আমাদের পক্ষ থেকে, উপজেলা পক্ষ থেকে যেটা করার দরকার ছিল সেটুকু আমরা করে অলরেডি উপর মহলে প্রেরণ করেছি। এ অবস্থায় পুনরায় মাছ চাষে ফিরতে না পারলে এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সমস্ত চিংড়ি চাষিরা একটা বিপর্যয়ের মুখে পড়েছে এবং চিংড়ি ঘেরের যে বাঁধগুলো, বেড়ি বাঁধগুলো, সেগুলো ধ্বংস হয়ে গেছে। এটার ফলে আজকে মোংলা উপকূলের চিংড়ি চাষিরা দিশেহারা হয়ে পড়েছে, বিপর্যয়ের মুখে পড়েছে। সংশ্লিষ্টদের চিংড়ি চাষে ফেরাতে সরকারের কাছে বিশেষ প্রণোদনাও দাবি করেন তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। যে কোনো সময় ঘোষণা হতে পারে ঢাকা মহানগরী বিএনপি কমিটি। সেক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে দলের জন্য ত্যাগী, নির্যাতিত ও সাহসী নেতৃত্বকে। এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির মহানগরীর উত্তরের তৃণমূলের নেতারা কেন্দ্রীয় নেতাদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেখতে চান এর বাস্তবায়নও। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। অনেকটাই হঠাৎ করে গেল 13 জুন মধ্যরাতে বিলুপ্ত ঘোষণা করা হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ আরও 2টি মহানগরীর আহ্বায়ক কমিটি। ঈদের ঠিক আগ মুহূর্তে দলের এমন সিদ্ধান্তে নেতাকর্মীরা অনেকটাই হতবাক হলেও আশা জানান দলের সঠিক নেতৃত্বের।
সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করার পাশাপাশি কর্মীদের ত্যাগের সঠিক মূল্যায়ন করবেন এমন নেতৃত্বকে দেখতে চান ঢাকা মহানগর উত্তর বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। পুরো ঢাকা শহরকে একত্রিত করার মতো এবং নেতৃত্ব দেওয়ার মতো সম্পূর্ণ যোগ্যতার পরিচয় দিয়েছে বিগত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে। নেতৃত্ব প্রত্যাশা করতেছি যাদের উপর ভর করে আমরা আগামী দিনের আন্দোলন সংগ্রাম এবং চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য আমরা কামিয়াব হতে পারবো। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক ও সাবেক দপ্তর সম্পাদক ABM আব্দুর রাজ্জাক বিগত দিনের সরকার বিরোধী আন্দোলনে নিজেদের সম্পৃক্ততা তুলে ধরেন। দলের হাইকমান্ডের কাছে তাদের সঠিক মূল্যায়নের প্রত্যাশাও জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে অনেক তথ্য আছে। তারপর বলবো যারা নিবেদিত, আমিনুল হক সাহেবের মতো এরকম নিবেদিত যারা, তাদেরকে যোগ্য জায়গায় তাদেরকে আবারও রাখার জন্য আমি অনুরোধ করব। তাহলে কর্মীরা শক্তিশালী হবে, দল শক্তিশালী হবে এবং সংগঠন শক্তিশালী হবে। যারা রাজপথে সাহসী ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল বা ভবিষ্যতে রাজপথে থাকবে, তিনি সেটা যাচাই বাছাই করেই ভবিষ্যতে আমাদের মহানগর উত্তর এবং দক্ষিণ দুটি কমিটি দিবেন। এখনো অভিভাবকহীন ঢাকা মহানগরীর নতুন কমিটি কবে কখন ঘোষণা করা হবে এমন প্রশ্ন ছিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কাছে। অতি দ্রুতই কমিটি দেওয়া হবে মহানগর সংগঠনকে গতিশীল করার জন্য। এটা তার বেশি দিন ফেলে রাখা যাবে না। সে পদক্ষেপ নিশ্চয়ই হাইকমান্ড, দলের ভারতের চেয়ারম্যান সেটা সব কিছু বিবেচনা করেই তিনি কমিটি দেবেন এবং অবশ্যই কমিটিতে সেই সমস্ত নেতৃবৃন্দ আসবেন যাদের দক্ষতা আছে, যারা সংগঠন পরিচালনা করতে পারে। দাবি আদায়ে বাধা বিপত্তি উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলন যারা জোরদার করতে পারবেন মহানগরীর জন্য এমন নেতৃত্বকে বাছাই করছেন বলেও জানান দলের এই মুখপাত্র। যারা আন্দোলন সংগ্রামের মধ্যে সাহসের সাথে ভূমিকা রাখে এবং নেতৃত্বের যে আরও কিছু যোগ্যতা থাকে, সাধারণ মানুষদেরকে আকৃষ্ট করে কর্মী থেকে নেতা বানানো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় আগাম জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় এটি চাষে আগ্রহী হচ্ছেন তারা, আর তাদের সব ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে মঞ্জুরুল ইসলাম খোকনের তথ্যে আরও জানাচ্ছেন শামী স্বর্ণা। চলতি খরিফ মৌসুমে কুষ্টিয়ায় সূর্যডিম, ব্ল্যাকবেরি ও গোল্ডেন ক্লাউন সহ বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন তরমুজ চাষ হয়েছে। প্রতি বিঘা জমি চাষে কৃষকদের খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা, আর তা থেকে আয় হচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আমারও কিছু জমি আছে, তা আমি চেষ্টা করছি আগামীতে আমিও এই ফসল করব। এটা একটা অন্যরকম ফসল, মানে এটা আর কি দেখে ফসলটা খুব ভালো হয়েছে, এটা করতে আরো আগ্রহ আমরা আর কি। অনেকে সাশ্রয়ী মূল্যে তরমুজ কিনতে ছুটে যাচ্ছেন খেতে। তাদের দেখে তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। 12 মাসিয়া জাতটা নিলাম, আমাকে সে সমস্ত প্রশিক্ষণ দিল যে কিভাবে চারা রোপণ করবা, কিভাবে কি করবা। এমন খরচ নাই তরমুজে, কিন্তু ফল যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। কৃষি বিভাগও চাষিদের পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নানান ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। বেশি লাভজনক তরমুজ সহ অর্থকরী ফসল চাষে কৃষকদের আগ্রহী করতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ছুটি কাটাতে মানুষ যেতে চান নিরাপদ এবং মনোরম পরিবেশে, কিন্তু চাঁদপুরে এমন কোনো পর্যটন ও বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি, যে কারণে লোকজন শহরের 3 নদীর মোহনা ও ডাকাতিয়া নদীর ওপর 2 সেতুতে গিয়ে ভিড় করেন। তবে দর্শনার্থীদের অভিযোগ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুরের 8 উপজেলায় প্রায় 27 লাখ লোকের বসবাস। এর মধ্যে পৌরসভা রয়েছে 7টি, কিন্তু কোথাও গড়ে ওঠেনি কোনো পর্যটন কেন্দ্র। এ কারণে দর্শনার্থীরা ছুটে যান পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল শহরের বড় স্টেশন মোলহেডে। এছাড়াও শহরের নতুন বাজার, পুরান বাজার সেতু এবং চাঁদপুর রায়পুর সেতুর উপরে এসে সময় কাটান অনেকে। দর্শনার্থীদের অভিযোগ, শহরের কোনো বিনোদন কেন্দ্র না থাকায় 3 নদীর মোহনায় আসতে হয়, কিন্তু এখানে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। বখাটেদের উৎপাত তো আছেই, প্রশাসনের কার্যকর ভূমিকাও দেখতে চান অনেকে। যাওয়ার মতো তেমন কোনো পর্যটন কেন্দ্র বা বিনোদন কেন্দ্র নেই, তাই আমি পরিবার নিয়ে এই বড় স্টেশনে আসছি। একটা বসার জায়গা নাই, কোনো একটা বিনোদন কেন্দ্র নাই, পার্ক নাই, কোনো প্লেস নাই। ব্রিজের উপরে আসা লাগছে, কিন্তু ব্রিজ তো অনেক রিস্ক জোন হয়ে যায়। তাই আমরা চাচ্ছি যে আমরা চাঁদপুরবাসীরা আমাদের জন্য একটা পার্ক হোক। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি একটাই,
আমাদের যেন এই পর্যটক এরিয়াটাকে সরকার যেন নজর দেয়, সুনজর দেয়। যদিও ঈদ পরবর্তী সময় ৩ নদীর মোহনা, ব্রিজের ওপর এবং যেখানে লোকজন জড়ো হয় সেসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চাঁদপুরের যে বিনোদন কেন্দ্র তেমন উল্লেখযোগ্য নাই, তারপর যে কেন্দ্রগুলো যেখানে লোকজন জড়ো হয় প্রত্যেকটা জায়গায় আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পাই নাই। আর যদি কোথাও কোনো ঘটনা ঘটে আমরা যাতে তাৎক্ষণিক রেসপন্স করতে পারি সেই জন্য আমরা তৎপর আছি। ভ্রমণ পিপাসুদের দাবি সরকারিভাবে হলেও বিনোদন কেন্দ্র তৈরি করার, একই সাথে নিরাপত্তা বাড়ানোর, যেন ভ্রমণের সময় নিরাপদ অনুভব করেন দর্শনার্থীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। ফরিদপুর শহরের নিত্যপণ্যের হাজী শরীয়তুল্লাহ বাজার পরিদর্শন করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এ সময় তিনি বাজারের বিভিন্ন পণ্যের দর নিয়ে কথা বলেন। দামের হেরফেরের কারণে কয়েকটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নরসিংদীতে সড়কে ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজ্জাদ পারভেজ। ঢাকা সিলেট, ঢাকা নরসিংদী সহ বিভিন্ন রুটে আইন অমান্য করে চলাচলকারী পরিবহন মালিকদের অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। আবারও খেলার খবর। সাকিব আল হাসানকে হটিয়ে আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দো হাসারাঙ্গা। টি-20 অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে 6 নম্বরে এখন সাকিব। তবে 2012 সালের 21 সেপ্টেম্বরের পর গত 12 বছরে তিনি কখনো 5-এর নিচে ছিলেন না এই টাইগার অলরাউন্ডার। এদিকে টি-20 র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানদের 1 নম্বর জায়গা হারিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এই ব্যাটারকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড, আর বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশে অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনার কাছে ফিরব, তার আগে দেখে নেই যে পত্রিকার পাতায় কোন কোন খবরগুলো শিরোনামে জায়গা করেছে। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, ছাদ ছিদ্র করা হয় 25 দিন ধরে, কপোতাক্ষে আরও টাকা ঢালছে সরকার, অনিয়মের সুফল কম, খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিন সমাবেশ করবে বিএনপি। ব্যবসায়ী সম্পত্তি ক্রয় ও ব্যবসায় অনুমতি নেননি মতিউর। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম, বগুড়া কারাগারের ছাদ কেটে পালালো 4 ফাঁসির আসামি, জিয়া ছিল হিংস্র পরাজিত শক্তির দালাল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও জড়িত ছিল। দৈনিক সমকাল তাদের শিরোনাম, দুর্নীতি দমনে কথা বেশি কাজ কম, তারেককে দেশে ফেরাতে আইনি জটিলতা রয়েছে সংসদে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম, আজিজকে নিষেধাজ্ঞার ব্যাখ্যা পেন্টাগনের, চট্টগ্রামে ট্রেনে তরুণী ধর্ষণ। দৈনিক যুগান্তর তাদের শিরোনামে, আরও 2 আসামি গ্রেপ্তার, ছাগলে তছনছ মতিউরের সাজানো বাগান, মেয়ের ক্ষোভ, বাবারে ছাড়ুম না। দেশ রূপান্তর তাদের শিরোনামে আছে, আইসিইউ নেই 33 জেলায়, পরীক্ষা কেন্দ্রের ব্যবসাও জমজমাট। বণিক বার্তা তাদের শিরোনাম, গ্রস রিজার্ভের সঙ্গে নিটের ব্যবধান এখন 50%। দ্য ডেইলি স্টার, ফরেন ডেবেট কস্ট টু স্পাইরাল, এ মনোরিক এন্ড টু এ ডেয়ারিং জেল ব্রেক। আমরা শিরোনামগুলো দেখে নিলাম। তো সবগুলো পত্রিকায় যে বিষয়টি স্থান পেয়েছে সেটি হচ্ছে বগুড়ায় চাঞ্চল্যকর আসামি পলায়নের ঘটনা, যেখানে 4 মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি ছাদফুটো করে পালিয়ে যায়। আবার পালানোর ঘণ্টা কয়েক পরেই তাদের গ্রেফতার করা হয়। নিরাপত্তা বিষয়টি কারাগারের, বিশেষ করে কারাগারের নিরাপত্তা বিষয়টি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টি প্রথমেই আমি যদি বলতে চাই যে বিষয়টি দুঃখজনক। এই অর্থেই দুঃখজনক যে একটি জেলখানায় যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা 4 জন একটি জায়গায় একটি কক্ষে ছিল, ছাদ ফুটো করে তারা পালিয়ে গেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেখানে থাকার কথা। নিয়ম অনুযায়ী একজন কয়েদি যখন থাকেন যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেখানেই কিন্তু একজন আনসার অথবা কারা নিরাপত্তা রক্ষীর কেউ একজন থাকেন,
বাহিরে ভিতরে নিরস্ত্র অস্ত্রধারী সদস্য থাকেন, তারা ছাদ ফুটো করে বের হয়ে চলে গেল। সেখানেও কিন্তু যে কারাগার আছে তার চারপাশে, দেয়ালের চারপাশে সব জায়গায় অস্ত্রধারী এপিবিএন সদস্য বা কারা কর্তৃপক্ষ সদস্য, পুলিশ সদস্য থাকার কথা। সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেল। তারও আগে আরেকটি বিষয় হলো ছাদ ফুটো করেছে, যেটাতে অনেকটা সময় লেগেছে, অনেকটা সময়ের ব্যাপার। এটি কিন্তু একদিনে তারা করতে পারেনি, নিশ্চয়ই কয়েকদিনের একটা পরিকল্পনা। আরেকটা বিষয় আছে যে আমরা সাধারণত দেখে আসছি বা শুনে আসছি যে ফ্লোর ফুটো করে পালিয়ে যাওয়ার ঘটনা, ছাদ ফুটো করে, ছাদটা দৃষ্টি সীমার মধ্যেই থাকে। হয়তো আমরা যদি মেঝে ফুটো করে পালানোর পরিকল্পনা করি, সেক্ষেত্রে দেখা যায় কোনো একটা কিছু দিয়ে আমরা সেটা ঢেকে রাখতে পারি, কিন্তু সেটি তো ঢেকে রাখার কোনো সুযোগ ছিল না। আর তাছাড়া আরেকটি বিষয় হলো যে এখানে কিন্তু শব্দ হতে পারে। আর আমরা যেটা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে, যে বালতির যে ধরার যে শিকটা ছিল লোহার, এটা দিয়ে ফুটো করেছে, এটা স্ক্রুড্রাইভার। যদিও এই ছাদটা, এই আপনি জানেন যে 1883 সালে নির্মিত হয়েছে এই বগুড়ার কারাগার, প্রায় 150 বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত। তাই বলে সেটি কিন্তু মানে এমন কোনো পর্যায়ে চলে যায়নি যে ছাদ সহজে ফুটো করে ফেলতে পারবে। এই জায়গাগুলো নিয়ে আলোচনা একটু আসছে, যে কেন তারা কিভাবে ছাদ ফুটো করলো, সেটি কারা কর্তৃপক্ষের ওখানে যারা আছে নিরাপত্তা, তারা কেউ বুঝতে পারলো না। কম্বল, গায়ের কাপড় খুলে, তাদের গায়ে দেওয়ার কম্বল, এগুলো দিয়ে তারা রশি বানিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করে পার হয়ে গেছে। এই বিষয়গুলো, সেই যে প্রাচীর, সুবিশাল প্রাচীর, সেখানেও কিন্তু নিরাপত্তার প্রহরীরা থাকার কথা বা থাকে নিঃসন্দেহে, কিন্তু 4 জনের যে পলায়ন বিশাল একটা কর্মযজ্ঞ, জি, এতে মানে কেউই টের পেল না। সেটা একটু এই জন্যই আমি বলেছি যে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারণ এই জায়গাটিতে যদি এরকম হয়, তাহলে মানুষ এগুলো নিয়ে কথা বলছে এই জন্যই যে কারা। আর আরেকটি বিষয় নিয়ে কথা বলেছে, 4 জনকে কেন এক জায়গায় রাখা হলো। গতকালকে আমরা দেখেছি যে ডিআইজি প্রিজন ওখানে গিয়েছিল, উনি বলেছিল যে এই 1 জুনই তাদেরকে এই অন্য জায়গায় তারা ছিল 4 জন, এদেরকে এই জায়গায় আনা হয়েছে এক রুমে। কিন্তু এক রুমে 4 জনকে রাখার বিষয়টিও কিন্তু নিয়ে অনেকেই কথা বলেছে, যে কেন তাদেরকে 4 জনকে একসাথে রাখা হলো। এই জন্য তারা পরিকল্পনা করতে পেরেছে যে আমরা কি করতে পারি। 4 জনের একটা পরিকল্পনা, আর দীর্ঘদিন ধরে তারা কি পরিকল্পনা করেছে, যে এই বিষয়ে প্রশ্ন থেকেই যায়, নিরাপত্তার বিষয়ে প্রশ্ন থেকে যায়। যে আমরা আজকে যেটা দেখছি সংবাদে, যে কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে এবং 6 সদস্যের একটা তদন্ত কমিটিও করা হয়েছে জেলা প্রশাসনের হয়তো থেকে। প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে, তারপর তদন্তের পরেই হয়তো প্রকৃত ঘটনা বেরিয়ে তখন জনসম্মুখে উন্মুক্ত হবে বিষয়টি। জি, আমরা দৈনিক যুগান্তরের শিরোনাম দেখলাম, সেখানে আছে যে মেয়ের ক্ষোভ বাবারে ছাড়ুম না, ছাগলকাণ্ডে মতিউরের সাজানো বাগান তছনছ। জি, এনবিআর এর যে সদস্য মতিউর নিয়ে যে ঘটনাটি, দুর্নীতি নিয়ে, সেটি নিয়ে তার মেয়ে এই ধরনের একটি মন্তব্য করেছে যে বাবাকে ছাড়ুম না, তার জন্য আমার মাকে সে কষ্ট দিয়েছে, তাদেরকে তার কষ্ট দিয়েছে, তো টাকা পয়সা দিয়েছে, কিন্তু হয়তো ব্যক্তিগতভাবে তাদের ক্ষোভ রয়ে গেছে। এই বিষয়টি নিয়ে কথা বলছে। এবং মতিউর রহমানের যে বিষয়টি, এটি ওই ছাগল কাণ্ড থেকে ঘটিত যে আজকে যে বিষয়, সেই জায়গা থেকে উঠে আসা। এবং এটাকে কেন্দ্র করে আপনি জানেন যে সাদেক এগ্রো, যাদের যে কোটি টাকার গরু, 15 লক্ষ টাকার ছাগল, এরপরে তো সেটি আলোচনায় চলে আসে। এই আলোচনা থেকে সেই আলোচনাটাও চলে আসছে, এরকম বিষয়টি আসছে। তো আসলেই এই জায়গাগুলোতে আরও বেশি কর্তা ব্যক্তি যারা রয়েছেন, তারা যদি এই বিষয়গুলোতে জোর দেন, যে দুর্নীতিগ্রস্ত যারা জড়িত, দুর্নীতি থেকে তারা কাজগুলো করছে, পরবর্তীতে তাদেরকে ধরা হয়, আগে কেন ধরা হয় না, এটি নিয়েও মানুষের মনে কথা আছে। আমি মেয়ের কথা প্রসঙ্গে অন্যদিকে চলে গেলাম। আমরা জানি যে সাদেক এগ্রোর যে মোহাম্মদপুরে তাদের যে ফার্ম রয়েছে, সেই ফার্মে কিন্তু অভিযান চালাবে ডিএনসিসি, সেটি আজকে অভিযান চালানোর কথা। তার মানে এই যে কোটি টাকার গরু, 15 লক্ষ টাকার ছাগল, এগুলো নিয়ে মানুষের সাধারণের মনে কিন্তু প্রশ্ন জাগে, যে এটি কী করে সম্ভব। কৌতূহলের কোনো শেষ নেই। সেই শুরু থেকেই কুরবানি ঈদকে কেন্দ্র করে, যদিও তার আগেও তাদের একটি, এই সাদেক এগ্রোর একটি ছিল, মাস 2 আগে তারা একটা প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত একটি প্রদর্শনী করেছিল গরু নিয়ে, সেখান থেকেই তার আলোচনায় আসছে। তো কুরবানির ঈদে এসে ওই যে মতিউরের ছেলে 15 লক্ষ টাকার ছাগল সেটি 12 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে, সেইখান থেকে আজকে এই পর্যায়ে উন্নত হচ্ছে। সবগুলো বিষয় আরও জানা যাবে, যদিও তিনি পালিয়ে গেছেন। প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা, একটি ঘটনাকে কেন্দ্র করে এটার পেছনে আরও জড়িত বিষয়গুলো উঠে আসে। আমরা সেটি প্রত্যাশা করি যে উঠে আসুক, সবকিছু জেনে যাক মানুষ। আর একটা দেশের রূপান্তর, সেখানে তাদের শিরোনাম আছে আইসিইউ নেই 33 জেলায়। একটা উদ্বেগজনক খবর, খুবই উদ্বেগজনক। আপনি সঠিক বলেছেন যে উদ্বেগজনক এই অর্থেই, আমাদের 64টি দেশের জেলার একটি দেশ, সেখানে 33 জেলায় যদি আইসিইউ না থাকে, কারণ একজন রোগীর কিন্তু শেষ যে পর্যায় ধাপ, সেই ধাপের নামে কিন্তু আইসিইউ, নিবিড় পরিচর্যা কেন্দ্র, সেটি যদি 33 জেলায় নাই থাকে,
তাহলে ওই জেলার মানুষগুলো যদি এরকম একটি ইমার্জেন্সি হয় যে তাকে আইসিইউতে নিতে হবে, তখন করবে কি? আইসিইউর পেশেন্টকে যদি মানে আইসিইউর পেশেন্ট কখন হয়, ওই পেশেন্টকে যদি এখন সে ধরা গেল যে এটি নাই, মুমূর্ষু অবস্থায় নাই, কথা ময়মনসিং নাই, পাবনাতে নাই, পাবনা থেকে 33টা জেলা ঢাকায় আনতে বা যেখানে আইসিইউ আছে সেখানে নিতে, তার অবস্থাটা কি হতে পারে? তো এই বিষয়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, কর্তৃপক্ষ আছে, সরকার আছে, তারা এটি দেখভাল করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা প্রত্যাশা করি। পরবর্তী আরও যদি আমরা দেখি শিরোনামগুলো, সেই ক্ষেত্রে সব তারেক জিয়াকে সাজার মুখোমুখি করতে প্রচেষ্টা, সংসদে প্রধানমন্ত্রী বলেছেন। যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অবশ্যই তারেক জিয়া উনি যেহেতু একজন আসামি এবং উনি দেশ থেকে দেশের বাইরে আছেন, তাকে দেশে যদি আনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিয়ে আসা উচিত এবং আইনি প্রক্রিয়া যতগুলো আছে সবগুলো প্রক্রিয়া শেষ করে, জটিলতা থাকলেও সেটি বহির যে সম্পর্ক আর কি, বাইলেটারাল দুই দেশের যে আলোচনার মাধ্যমে যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো মেনটেন করে যদি তাকে আইনের আওতায় আনার প্রয়োজন হয় দেশে আনা, অবশ্যই আনবে। সেটি সাধারণ জনগণও সেটি চাই যে তার বিচার হোক, যে ইয়েতে জড়িত আছে। সে প্রত্যাশা আমাদেরও, যেহেতু একজন আসামি, তারা সুষ্ঠু বিচার হবে এবং জনগণ তার থেকে একটা শিক্ষা পাবে, জানবে, জনগণের কাছে উন্মুক্ত হবে সেটি। তো এই ছিল আমাদের পত্রিকা চোখের দেশ অনুষ্ঠান। আমরা আপনার সাথে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কাটছে না। কর্দমাক্ত বাড়িঘর গোছাতে ব্যস্ত সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চলের মানুষ। অর্থ সংকটে ঘুরে দাঁড়াতে পারছেন না রিমাল তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মোংলার চিংড়ি চাষিরা। কোনো সরকারি সহায়তার আহ্বান নাগরিক সমাজের। বিএনপির ঢাকা মহানগর কমিটি ঘোষণা, যে কোনো সময় ত্যাগী, নির্যাতিত ও সাহসীদের মূল্যায়নের ঘোষণা রিজভির। সফল বাস্তবায়ন চায় তৃণমূল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে